আমার ইন্টেনশনটা ছিল যে আই উড লাইক টু ক্রিয়েট অ্যান আইকনিক মুভমেন্ট। যে মুভমেন্টটাতে মানে যে মুভমেন্টটা আসলে পুরো বাংলাদেশের এইসব মানে ডায়াকোটমি, সোশ্যাল স্টিগমা এগুলোকে ভেঙে চুরমার করে দেবে। আমরা চাই নারীরা তাদের যে স্বাতন্ত্র্য, তাদের যে নিজস্বতা, সেটাকে রক্ষা করে রাজনীতি করবে, সেটাকে রক্ষা করে তারা দেশকে কন্ট্রিবিউট করবে। আমার একটা সাস্টেইনেবল প্ল্যান রয়েছে যে অন্তত গ্রামে শিক্ষাকে কিভাবে অ্যাক্সেসিবল করা যায়। একজন শহরের শিক্ষার্থী যেভাবে সুযোগটা পায় এডুকেশনের, তারা যে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজটা পায়, এই জিনিসটাকে আমি গ্রামে নিয়ে যেতে চাই। গ্রামের একজন শিক্ষার্থীদের যেন কোনোভাবে ফিল না করে যে আমি গ্রামে থাকার কারণে অনেকগুলো অপরচুনিটি থেকে বঞ্চিত। যখন আসতেছিল তখন আমরা বুঝতে পারছিলাম যে আমরা অনেকটাই বিজয়ের দিকেই, কিন্তু আমাদের সদস্য পদগুলোতে কারা আসতেছে বা আমাদের প্যানেলের লোক আসছে কিনা এটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম না। কারণ এটা 200+ মানুষ যখন একসাথে ওদের সংখ্যাগুলো বলতেছিল তখন আমরা বুঝতে পারছিলাম না যে কারা এগিয়ে আছে। 200+ মানুষ থেকে তো আসবে 13 জন। সেই জায়গা থেকে আমরা টেন্স ছিলাম মূলত সদস্য পদগুলো নিয়ে। আমি জানি, আমরা সবাই জানি যে আমাদের সদস্য পদগুলোতে আমাদের ভাইয়ারা যারা আছেন, আপুরা যারা আছেন, ওরা অনেক বেশি অভিজ্ঞ এবং যোগ্য, এবং শিক্ষার্থীদেরও পছন্দ, তাদের মানে তাদের কাজ শিক্ষার্থীদের পছন্দ। তাও আমরা একটা জায়গায় আমাদের ভয় ছিল যে কারা আসতে যাচ্ছে। আর পরে যখন আমরা সিনেট ভবনে সকালে মানে অফিসিয়ালভাবেই ঘোষণা দিচ্ছিল ফলাফল, তখন আমি দেখলাম যে আমাদের ভাইয়ার অনেক ভালো করেছে। ওনারটা ছিল 187 নং ব্যালট, রায়হানুদ্দিন যখন বললো। এরপরে রেজাল্ট যখন 5,005 শুনেছি, 5,000 কত এটা আমি শুনিনি, 5,000 পর্যন্ত শুনেছি, তখনই আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ উনি আসছে। তখন আমার ভিতরে ভালো লাগা এবং হাসি কান্নার একটা মিশ্র অনুভূতি হয়। সেই জায়গা থেকে আলিঙ্গন করা, মানে ওটা আমার ইন্টেনশনে ছিল না, মানে হুট করে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গিয়েছে বলতে পারেন। এটা আমার আনন্দের বহিঃপ্রকাশ এবং খুশি থেকেই বলা যায়। সবাই যখন বলতেছিলাম, আমি মেয়েদের হলে বেশি সময় দিয়েছি, যেহেতু ছেলেদের হলে আমাদের রুম পর্যন্ত প্রবেশ নিষেধ বা সুযোগ নেই। সেই জায়গা থেকে আমরা ছেলেদের হল গেট পর্যন্ত কয়েকবার করে গিয়েছি এবং একাডেমিক এরিয়ায় একটু সময় দিয়েছি। কিন্তু আমার মেইন সময় কেটেছে মেয়েদের হলে। 5টা হলে প্রায় আপনি 1000+ রুম আছে। প্রত্যেকটা রুমেই আমি গিয়েছি, আলহামদুলিল্লাহ আমরা আমাকে পূরণ করেছেন। আর প্রত্যেকটা রুমের আপুকে আমি আমার জন্য ভোট চেয়েছি, সাথে প্যানেলের জন্য সালাম এবং দোয়া করতে বলেছি এবং বিবেচনায় রাখতে বলেছি। সবার শেষে আমি সব রুমেই প্রায় বলেছি যে উনি আমার হাজব্যান্ড, ওনাকে স্মরণ রাখবেন, উনি অনেক যোগ্য, আপনারা চাইলে ভোট দিতে পারেন এবং ভোট দেওয়ার আগে অবশ্যই তাকে যাচাই বাছাই করতে পারেন। আপনারা ওনার অনলাইন মিডিয়া বা বিভিন্ন অ্যাকাউন্ট ঘেটে দেখতে পারেন উনি কেন বা কীরকম কাজ করে। সেই জায়গা থেকে ওনারা যখনই আমি এটা বলতাম তখনই দেখতাম যে আপুরা খুব সুন্দরভাবে নিচ্ছিল, হাসতেছিল, দোয়া করতেছিল। বিশেষ করে মানে আমার জন্য ভোট চাইতে গিয়ে আপুরা যতটা বেশি খুশি হয়নি, ততটা ওনার কথা যখন বলতাম তখনই খুশি হতো। তো অনেকেই আপুরা বলতো যে আপু কীভাবে সংসার, পড়াশোনা, অ্যাক্টিভিজম কন্টিনিউ করেছেন এবং সামনে কীভাবে করবেন জিজ্ঞেস করতো। আমি আমার জায়গা থেকে চেষ্টা করতাম ওনাদের আমার পরিস্থিতিটা তুলে ধরা। আসলে বলবো, আমার মানুষটা যেহেতু সাপোর্টিভ এবং আমাকে কাজে সহযোগিতা করে। প্রচারণে দেখেন আমি মেয়েদের হলে গিয়েছি, তার প্রচারণা করেছি, ছেলেদের হল করতে কিন্তু আমি যাইনি, উনি ছেলেদের হল করতে আমার জন্য বুঝিয়েছে। তো এই জায়গাতে ট্রল বুলিং এই সব আমার মানে এত এত মানে এই বিষয়টা এত সংকীর্ণ যে আমার মাথায় এটা ধরেনি বা মাথায় এটা সেটেও হয়নি। তো আমি শুধু মানুষের ওই যে ভালো লাগাগুলোকেই মনে রেখেছি। আমার শুভাকাঙ্ক্ষী যারা, তাদের এই যে আমাদের যে প্রেরণা জুগিয়েছে ওটাই মনে রেখেছি এবং গুটি কয়েক যারা আমাদেরকে পছন্দ করতো না তাদের যে সমালোচনাগুলো সেগুলো আমি আনন্দের সাথে গ্রহণ করেছি। চেষ্টা করবো আমাদের যে সীমাবদ্ধতা ওটা কাটিয়ে আমাদের শিক্ষার্থীদেরই তো প্রতিনিধি, ওখানে তো মতাদর্শ আর আসেন। আমি চেষ্টা করবো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে ওঠার চেষ্টা করবো। আমার যে জায়গাটা আপনি বললেন শিবির হচ্ছে মেয়েদের অধিকার দেয় না গর্বন্দি করাকে, সেটা তো উনিই ভেঙে দিয়েছেন। মানে যদি থাকতে কেউ থাকতো তাহলে তো উনি ভেঙে দিয়েছেন এটা। মানুষ এখন দেখছে যে না, ওনার ওয়াইফকে যদি উনি সুযোগ দেন, বাইরে এসে কাজ করার সুযোগ দেন, ডাকসু নির্বাচনের মধ্যে মানে মতো একটা জায়গায় যদি সুযোগ দেন, তাহলে প্রত্যেকটা জায়গায় তারা কতটা সাপোর্টিভ, তারা মেয়েদের অধিকার নিয়ে কতটা সচেতন এটা মানুষ জানবে। সেই সাথে বলবো, আমরা তো 4জন মেয়ে আছি, আমাদের সেফটির বিষয়টা ভাইয়ারা যেভাবে হ্যান্ডেল করেছে, অনেক জায়গায় আমি আন্দোলন করেছি, ওই ফিলিংসটা আমি পাই না। দেখেন আমরা যখন সংবাদ সম্মেলনগুলো করেছি, আমাদের জায়গাটা ওরা খুবই খুবই কি বলবো, আমাদের এত সেফটি দিয়ে নিশ্চিত করেছে যে যাতে বাইরের লোকরা আমাদের কোনোভাবে হ্যারাস করতে না পারে বা কোনো রকম অসুবিধা করতে না পারে। ওটা কিন্তু অন্য কোনো জায়গায় আমরা পাই না।
এটা আমাদের, আমি শিবিরের আমার হাজবেন্ডের সাথে সাথে শিবিরের সব ভাইদের নিকট আমি ধন্যবাদ জানাতে চাই। ওনারা মেয়েদের বিষয়ে, আমরা মেয়েদের সেফটি নিয়ে এত কনসার্ন। আর দেখেন আমরা বিভিন্ন সংবাদ সম্মেলন ইতিমধ্যে করি, যেমন বিভিন্ন আন্দোলনে, জুলাই আন্দোলনেও আমি মেয়েদের সেফটিটা দেখেছি। কিন্তু পরবর্তীতে বিভিন্ন যে ক্যাম্পাস ভিত্তিক আন্দোলনগুলো হয়, ধর্ষণ বিরোধী আন্দোলন, আরও কয়েকটা আন্দোলন হয়েছে, আমি নিজে অংশগ্রহণ করেছি। বিভিন্ন সময় দেখেছি যে এই আন্দোলনগুলোতে যেহেতু বিভিন্ন মতাদর্শের মানুষ আছে, সেহেতু মানে ওই মেয়েদের সেফটিটা নিশ্চিত হয় না। হয়তো ব্যস্ততায়, হয়তো ওইটাকে ওরা গুরুত্ব সহকারে দেখে না। কিন্তু এই জায়গা থেকে আমি বলবো শিবিরের জায়গায় মেয়েরা অনেক বেশি সেফ। এইটা মেয়েরা আমাদের উদাহরণ দিয়েও বুঝেছে, এবং তাদের সামগ্রিক যে ক্যাম্পাসের কাজকর্ম ওটা দেখেও বুঝেছে। তাই মেয়েদের হল থেকে শিবিরে বেশি ভোট পেয়েছে এবং মেয়েরাই তাদেরকে বেশি সাপোর্ট করেছে। আমার প্রথম ইশতেহার থাকবে প্রত্যেকটা ক্যাফেটেরিয়ায়, প্রত্যেকটা কমন রুমে, যেহেতু আমাদের শিক্ষার্থী ভাইবোনরা আসেন, বসেন, খায়, ওইখানে পানিটা শুকিয়ে করা, স্বাস্থ্যসম্মত করা, খাবারের মানটা উন্নয়ন করা, খাবারের মান মানে পুষ্টিবিদদের পরামর্শ ক্রমে একটা স্টুডেন্টের জন্য যেরকম খাবার প্রয়োজন, যে পরিমাণ খাবার প্রয়োজন ওটা নিশ্চিত করা। আর সেই সাথে আমাদের চেষ্টা থাকবে প্রত্যেকটা মেয়েদের কমন রুমে আমাদের মা বোনদের জন্য আলাদা একটা ফেসিলিটি সাইড কর্নার স্থাপন করা, এবং স্যানিটারি ন্যাপকিনেরটা আমি আসলে এটা অলরেডি করে ফেলেছি, মানে ডাকসু নির্বাচনের আগেই করে ফেলেছি। আমাদের যে জায়গাগুলোতে ভেন্ডিং মেশিন এখন সচ্ছল নেই অথবা একদমই নেই, সেই জায়গাগুলোতে আমরা 5টা ন্যাপকিন মেশিন বসাবো। এটা আমাদের রেডি করা, তফসিল বা আচরণবিধি লঙ্ঘনের কারণে বসাতে পারিনি। এই জায়গা থেকে অলরেডি আমি আসার আগেই কাজ শুরু করে দিয়েছি, এটা আমি শীঘ্রই করবো ইনশাল্লাহ। তো আরও কয়েকটা আছে যে মোকাররম ভবনে আসলে কোনো ক্যান্টিনই নেই, সেই জায়গা থেকে এটা জানি অনেকটাই একদম, যেহেতু নতুন স্থাপন এটা অনেকটাই কঠিন, কিন্তু আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। কার্জন হলেও নেই, আমি ওই জায়গায়ও কাজ করতে চাই। আমি শিক্ষার্থী বাবুদের আমাকে সমর্থন করবেন, আশা করছি ওই কাজে হেল্প করবেন। আমি ওইটাও চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চ, এবং সেই সাথে আমার কমন রুম ক্যাফেটেরিয়া রিলেটেড যে সমস্যাগুলো আসবে প্রত্যেকটা সমস্যা আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ আমি যেটা বিলিভ করি, সমাজের যে মানে অর্ধেক জনসংখ্যা, আমি এটাকে জনশক্তিই বলি আর কি, আমাদের নারীরা। এই নারীদেরকে আমরা যদি আমাদের কর্মমুখী কাজে কাজে না লাগাই, আমাদের মেইন স্ট্রিমে তাদেরকে কন্ট্রিবিউট করার সুযোগ না দিই, তাহলে আমাদের দেশের যে সার্বিক ডেভেলপমেন্ট এটা হয় না। এটা আমার বিলিফ এবং ফিলসফি। সে জায়গা থেকে আমি সবসময় তাকে ইন্সপায়ার করার চেষ্টা করেছি যে আমার রিচ হয়তো মেয়েদের হলগুলো পর্যন্ত পৌঁছাবে না। আমি শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে গেলে একটা লিমিটেশনস থাকে। তুমি যদি সে জায়গা থেকে কাজ শুরু করো, তাহলে আমাদের একই সাথে 18টা হলে রিচ করাটা সম্ভব। তা আমি তাকে সবসময় ইন্সপায়ার করেছি, এবং তার মধ্যে একটা কাজের স্পৃহা ছিল যে সে সমাজের জন্য, শিক্ষার্থীদের জন্য, ক্যাম্পাসের জন্য সবসময় কিছু না কিছু করতে চেয়েছে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে তাকে পরামর্শ দিয়েছি, সে তার কাজ করেছে। আনফর্চুনেটলি যেটা হয় বাংলাদেশে, মানে রাজনীতিতে যারাই পার্টিসিপেট করে তাদেরকে সবসময় বর্গায়ন করা হয়, একটা বর্গায়ন করে তাকে নানানভাবে হেনস্থার শিকার করা হয়। যেমন দেখবেন, আমি যখন কোনো একটা কাজ করি, নিশ্চয়ই সেই কাজটার কারণে কিছু না কিছু গোষ্ঠীর স্বার্থ, মানে সেখানে স্বার্থ হানি হয়, তাদের স্বার্থে আঘাত লাগে বলে যেটা হয়, সেখান থেকে আমাকে গালি শুনতে হয় নিয়মিত। তারা অনেক ধরনের গালি দেয়, হুমকি দেয়। একই সাথে সে যখন শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছে, তখন তার বিরুদ্ধে মোটামুটি অনেকগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন উঠে পড়ে লেগেছে, নিয়মিত গালিগালাজ করেছে, মেসেঞ্জারে হুমকি দিয়েছে। আমি জাস্ট একটা কথা নিজেকে মানে বলতাম এবং তাকেও বলতাম, সেটা হচ্ছে জাস্ট লেট দ্য নয়েজ। আমাদের দরকার সে সমাজের জন্য কন্ট্রিবিউট করা। এই ধরনের কথাগুলো আসবে, যেহেতু আমরা সকল মানুষকে আসলে এখনো পর্যন্ত সভ্য করে গড়ে তুলতে পারিনি, সেহেতু এই জিনিসগুলো আসবে আর কি। এগুলাকে মনে করবা জাস্ট আওয়াজের মতো। যেমন একটা দেশে যখন থাকে, তখন ভালো কাজ যেমন হয়, একই সাথে অনেকগুলো খারাপ নয়েজও থাকে। এগুলো অ্যাভয়েড করো। সো গেট দ্য সাকসেস, লেট দ্য নয়েজ, সেটা হচ্ছে আমার ফিলোসফি, তাকে বলার চেষ্টা করতাম। তো সে মোটামুটি একটা মেন্টাল স্ট্রেংথ পেয়েছে। আমিও তো এই সমালোচনা সহ্য করতে অভ্যস্ত আর কি। তবে ভালো জায়গা, যে মানে ভালো লাগার জায়গা যেটা, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এতটা ম্যাচিওর, প্রত্যেকেই আসলে জানে যে কার কতটুকু রাইটস রয়েছে, কাকে কতটুকুতে আসলে প্রশ্ন করা যায়। মানে আমি এটা সারপ্রাইজিংলি বলতে চাই, বাংলাদেশের মানে আমরা বাংলাদেশকে যেমন দেখতে চাই, তার একটা রিফ্লেকশন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। সত্যিকার অর্থে আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির মতো পুরো বাংলাদেশটা নির্মাণ করতে পারতাম, তাহলে নারীদের জন্য রাজনীতি করাটা আরো অনেক বেশি সেফ হতো। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে অ্যাক্টিভিজম করেছি, প্রচার প্রচারণা করেছি, কেউ কিন্তু আমাদেরকে মানে বুলিং করে না, কেউ কিন্তু হ্যারাস করে না। এক্সেপশন ছাড়া, মতাদর্শিক দ্বন্দ্ব ছাড়া, কয়েকজন ছাড়া খুব বেশি কিন্তু আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে না। তো সে জায়গা থেকে আমি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো তাদের এই ম্যাচুরিটির কারণে। তবে বাংলাদেশের রাজনীতির একটা পরিবর্তন দরকার।
আমাদের একটা ড্রিম প্রজেক্ট, সেটি হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির 105 বছরের হিস্ট্রি যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ইউনিভার্সিটিতে আসলে একাডেমিক অর্জন খুব বেশি বলার মতো নেই। আমাদের 52 ভাষা আন্দোলন হয়েছে, তারপর 71 মহান মুক্তিযুদ্ধ হয়েছে, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব তো এখান থেকে উঠে এসেছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সবগুলো অর্জন না অনেক বেশি পলিটিক্যাল, কিন্তু আমাদের একাডেমিক অর্জন বলতে খুব বেশি নেই। সেটাকে আমাদের এই 1 বছরের ইন্টারিম পিরিয়ডে আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে ইউনিভার্সিটিকে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে একটা একাডেমিক ইনস্টিটিউশন হিসেবে তৈরি করা। একাডেমিক ইনস্টিটিউশন হিসেবে তৈরি করার জন্য আমাদের অনেক জায়গায় পলিসিগত সংস্কার দরকার, অনেক জায়গায় অবকাঠামোগত সংস্কার দরকার, মৌলিক যে চাহিদাগুলো রয়েছে শিক্ষার্থীদের সেগুলো এনশিওর করা দরকার। তো আমরা বলেছি যে যে কাজগুলো আমাদের সক্ষমতার ভেতরে 1 বছরের মধ্যে সম্ভব, সেই কাজগুলো আমরা এক বছরের মধ্যে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলো করার চেষ্টা করি। এক, আর যে জিনিসগুলো আমাদের ধরেন দীর্ঘমেয়াদী জিনিস, একটা হল নির্মাণ করতে আসলে 1 বছরের মধ্যে সম্ভব না, বাজেটিং এর ব্যাপার আছে, স্পন্সরশিপের ব্যাপার আছে, তৈরি করার ব্যাপার আছে। এই জিনিসগুলোর স্পষ্ট রূপরেখা আমরা দেখিয়ে দিতে চাই যে আপনি যদি একটা হল নির্মাণ করতে চান সেটার ফাইন্যান্স থেকে শুরু করে কিভাবে আপনি ম্যানেজ করবেন সেই রূপরেখাটা আমরা উপস্থাপন করতে চাই। আর থার্ডলি পলিসিগত যে জায়গাগুলোতে রয়েছে সেগুলোতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে বিশ্বের যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোর সাথে নিয়মিত ভিউ এক্সচেঞ্জ করার ব্যবস্থা করা, তাদের যে কারিকুলাম, তাদের যে পলিসি, এগুলোর সাথে আমাদের ইউনিভার্সিটির পলিসিগুলোর এক ধরনের অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে যাওয়া। ফলে যেটা হবে, যেগুলো আমাদের বাস্তবতার আলোকে গ্রহণ করার মতো সেগুলো আমরা মানে ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, আর যেগুলো সময় সাপেক্ষ সেগুলো আমরা সময় নিব। একটা পলিসি ইমিডিয়েটলি আমরা চালিয়ে নিতে পারি, সেটা হচ্ছে মানে সেটা অনেক কিছু চেঞ্জ করে দিবে। এটা হচ্ছে টিচার্স ইভ্যালুয়েশন যে সিস্টেমটা। পৃথিবীর এমন কোনো ইউনিভার্সিটি নেই যেগুলো টপ র্যাঙ্ক কিন্তু সেখানে টিচার্স ইভ্যালুয়েশন সিস্টেম নেই। ঢাকা ইউনিভার্সিটি তো হয়েছে, কিন্তু এটা দায় সারার দিয়েছে, শিক্ষার্থীরাও কিছু বলে না, কারণ জানে শিক্ষকদের ব্যাপারে কিছু বললে সিজিপিএ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এই জিনিসটাকে সিরিয়াসলি ইমপ্লিমেন্ট করতে চাই, যেন শিক্ষকদের ব্যাপারে শিক্ষার্থীরা বলতে পারে। ইউনিভার্সিটির একটা কনসেপ্ট হচ্ছে শিক্ষকরা হচ্ছে সিনিয়র স্কলার আর স্টুডেন্টরা হচ্ছে সেখানে জুনিয়র স্কলার। এই যে স্কলারলি রিলেশনশিপটা, এই এনভায়রনমেন্ট আমরা ইউনিভার্সিটি তৈরি করতে চাই। জানি না আমাদেরকে প্রতিবেশ কতটুকু সহায়তা করে, কিন্তু এটা আমাদের শুধুমাত্র স্বপ্নই না, এটি আমাদের একদম স্পষ্ট কর্মসূচি বলতে পারেন। ইনশাল্লাহ আমরা এটা করে ছাড়বো। আর শিক্ষার্থীদের দোয়া চাই, সবার সমর্থন চাই। ঘোষণা করা হয়, তার ফোনও বন্ধ ছিল, আমার ফোনও বন্ধ ছিল, কারণ হচ্ছে টানা 2 রাত ধরে আসলে ক্যাম্পাসে ছিলাম। 2টা পাওয়ার ব্যাংক ছিল, 2টা পাওয়ার ব্যাংকের চার্জে শেষে। তো ইমিডিয়েটলি কাউকে জানাতে পারিনি, বাট বাসায় যাওয়ার পরে একটু রিল্যাক্স হওয়ার পরে আম্মুকে ফোন করেছি। আমি ফোন করার চেয়ে বেশি যেটা হয়েছে, অনেক মানুষ আসলে ফোন করেছে, তাদের সবার সাথে কথা বলেছি। আম্মু তো দোয়া করেছেন, আব্বু দোয়া করেছেন, ওর আম্মুর সাথে কথা হয়েছে, ওর আম্মু দোয়া করেছে অনেক। তো ব্যাপার যেটা আসলে মানে এত বেশি আপনজন, কাকে রেখে কাকে ফোন করবো। আমাদের ফোন করা লাগেনি আসলে, আমাদের বোন আছে 4টা, তারাই কল করেছে, আমার ভাই আছে তারাও কল করেছে, আর সেই সাথে আমার শিক্ষকরাও কল করেছে, যে এরকম রেজাল্ট, বান্ধবীরা কল করেছে, স্কুল কলেজ, মানে সবাই এত উৎফুল্ল যে মানে আমাদের আলাদা করে বলা লাগেনি, ওনারা নিজেরাই শুনতে চেয়েছে যে তুমি কি অবস্থা, এখন খাওয়া দাওয়া করো, ঘুমাও, মানে এই জিনিসগুলো এসেছে। তবে একটা একটা মানে ছবি আপনারা সব জায়গায় দেখবেন যে ও জিতার পর আমি ওর হাতটা উঁচু করে ধরেছি আর কি। তো এটা ধরেন কাকতালীয় ভাবে ছিল না, আমি ইন্টেনশনালি করেছি। তার উদ্দেশ্য এই ছিল যে বলা হয়ে থাকে সবসময় বাংলাদেশের নারীরা, তাদেরকে উৎসাহিত করা হয় না, এটা পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে আমরা বসবাস করছি। আমার ইন্টেনশনটা ছিল যে আই উড লাইক টু ক্রিয়েট অ্যান আইকনিক মুভমেন্ট, যে মুভমেন্টটাতে মানে যে মুভমেন্টটা আসলে পুরো বাংলাদেশের এইসব মানে ডায়াকোটমি, সোশ্যাল স্টিগমা এগুলোকে ভেঙে চুরমার করে দেবে। আমরা চাই নারীরা তাদের যে স্বাতন্ত্র্য, তাদের যে নিজস্বতা, সেটাকে রক্ষা করে রাজনীতি করবে, সেটাকে রক্ষা করে তারা দেশকে কন্ট্রিবিউট করবে। যেমন ও বুরকা পরে, হিজাব করে, আমি বিশ্বাস করি এটা প্রতিবন্ধকতা। আবার আমাদের জুমা ছিল, জুমা তার মতো করে লাইফ লিড করে। আমি বিশ্বাস করি নারীদের নিজস্বতা যেন রাজনৈতিকভাবে কন্ট্রিবিউট করার ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। সেজন্য আমি তার হাতকে উঁচু করে দেখিয়েছি যে এভাবেও চাইলে কিছু করা যায়, এভাবেও বিজয়ী হওয়া যায়, এবং এভাবেও দেশকে কন্ট্রিবিউট করা যায়। অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যান আইকনিক মুভমেন্ট, এবং এই আইকনটা আমি আশা করি প্রজন্মের পর প্রজন্ম নারীদেরকে এবং যারা হাজব্যান্ড রয়েছে তাদেরকে, যারা ওয়াইফ রয়েছে তাদেরকে উৎসাহিত করবে, এবং এই মানে কি বলা যায় ইন্সপিরেশনটা আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। নিয়ে দেখেন, আমি যখনই গ্রামে যাই তখনই গ্রামের একদম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার সাথে অনেক বেশি কথা বলার চেষ্টা করি। সেজন্য আমাকে সবাই অনেক ভালোবাসে, বিভিন্ন উদ্যোগ নেওয়ার চেষ্টা করি। তো গ্রাম নিয়ে আমার স্বপ্নের জায়গাটা অনেক বড় হয়। হ্যাঁ, তো এই স্বপ্নটা শুধুমাত্র আমি 1 বছর 2 বছরের মধ্যে সব করে ফেলবো এরকম। আমার একটা সাস্টেইনেবল প্ল্যান রয়েছে যে
অন্তত গ্রামে শিক্ষাকে কীভাবে অ্যাক্সেসিবল করা যায়, একজন শহরের শিক্ষার্থী যেভাবে সুযোগটা পায় এডুকেশনের, তারা যে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজটা পায়, এই জিনিসটাকে আমি গ্রামে নিয়ে যেতে চাই। গ্রামের একজন শিক্ষার্থী যেন কোনোভাবে ফিল না করে যে আমি গ্রামে থাকার কারণে অনেকগুলো অপরচুনিটি থেকে বঞ্চিত হয়েছি। তো এই ওয়েভ অলরেডি শুরু হয়েছে, যে মানে গ্রামকে শহরে রূপান্তরিত করার এই ওয়েভ শুরু হয়েছে। এই ওয়েভে আমি কীভাবে কন্ট্রিবিউট করতে পারি সেটা চিন্তা করব। তবে প্রাইমারিলি আমি যেহেতু ডাকসুর নির্বাচিত প্রতিনিধি, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে আমার কর্মযোগ্য থাকবে, আমার প্ল্যানের মানে বৃহৎ অংশ থাকবে। তবে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধুমাত্র ইউনিভার্সিটির মধ্যে আবদ্ধ না, পুরো বাংলাদেশের দায়িত্ব তাকে নিতে হয়, সে জায়গা থেকে এবং সে দায়বদ্ধতার জায়গা থেকে আমি গ্রাম নিয়ে অবশ্যই ভাবছি। এটা শুধুমাত্র আমার গ্রাম নিয়ে না, আমার গ্রাম বললে একটু সেলফিশ হয়ে যাবে, সারা বাংলাদেশের যে মানে 64টি জেলা রয়েছে সেখানকার যে প্রান্তিক একদম গ্রামগুলো রয়েছে সেগুলোকেও কীভাবে আমাদের এই ডেভেলপমেন্টের আওতায় নিয়ে আসা যায় সেটি নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব, প্ল্যানিং করার চেষ্টা করব, সরকারকে পলিসি অ্যাডভোকেসি করব, সেগুলো আমাদের থাকবে ইনশাআল্লাহ। ঢাকা ইউনিভার্সিটিতে সবাই ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন এবং যে শিক্ষার্থীটা রাজনীতির ধারে কাছে, যে 40,000 শিক্ষার্থী রয়েছে, প্রত্যেকের আকাঙ্ক্ষার ইউনিভার্সিটি আমরা গঠন করতে চাই। তো এখানে জয় পরাজয় বলতে কিছু নেই। আমরা আগেই বলেছি ডাকসুতে কারা বিজয়ী হয়েছে, কারা পরাজিত হয়েছে, এর চেয়ে বড় বিষয় হচ্ছে শিক্ষার্থীরা জয়ী হয়েছে। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা রয়েছে সে আকাঙ্ক্ষা বিজয় হয়েছে, শহীদদের প্রত্যাশা বিজয় হয়েছে। এখানে আবিদ ভাই থেকে শুরু করে যে সকল ভাইয়েরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, প্রায় হল এবং কেন্দ্র মিলিয়ে মনে হয় প্রায় 2000-এর অধিক শিক্ষার্থী, তার মানে প্রত্যেকেই কোয়ালিফাই, তাদের প্রত্যেকেরই সুচিন্তিত মতামত রয়েছে, ইশতেহার রয়েছে। তা আমরা খুবই খুশি হব যদি সবাই মিলে ঢাকা ইউনিভার্সিটি গঠনে আমরা কন্ট্রিবিউট করতে পারি। আবিদ ভাই যে সকল ইশতেহার দিয়েছে, আবিদ ভাই যদি নিজের জায়গা থেকে আমাদের সাথে মিলে হোক, নিজের জায়গা থেকে হোক, এই ঢাকা ইউনিভার্সিটি উন্নয়নে কাজ করতে চান, মানে এটা এর চেয়ে সুন্দর মুহূর্ত আমাদের হতে পারে না, এর চেয়ে ভালো লাগার বিষয় হতে পারে না। আমরা ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটা সেফ এবং একটা একাডেমিক ইনস্টিটিউশন গড়ে তুলতে চাই, যেখানে কোনো দলের দলাদলি থাকবে না, দলীয় এজেন্ডা হতে থাকবে, কিন্তু দলের ঊর্ধ্বে উঠে আমরা ঢাকা ইউনিভার্সিটিকে স্থান দিব এবং সেখানে সবার কোঅপারেশন আমাকে নিতে হবে। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী, বাইরের শিক্ষার্থী, ঢাকা ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইনস্টিটিউশন, এগুলোর মধ্যে কোলাবোরেট করে আমাদেরকে স্বপ্নের ক্যাম্পাসটা করতে হবে।